লটকে আছি ম্যাম দিদি, ওইভাবে হাঁটার তো অভ্যাস নেই। ঘন্টা তোকে না কত বিন্না বলছি, তুই আমাকে মেম দিদি না বলি দিদিমণি বলে ডাকবি। কথাটা বুঝি তোর কানে যায় না? কানের আর দোষ কি দিদিমণি, সরি ম্যাম দিদি। এই সংসারে নিত্য নতুন হালচাল দেখে এই শালা কানও বিট্রে করে গেছে। বলছি তাই সংসারে কি এমন নিত্য নতুন হালচাল তো দেখছিস শুনি? এই যে আপনার কথাই ধরুন না, প্যান্ট ছেড়ে শাড়ি, মারুতি ছেড়ে পা গাড়ি, চোখে কাজল, কপালে টিপ, কসমিন কালেও কি এটা ভেবেছিল? কেন রে ঘন্টা, আমাকে খুব খারাপ দেখাচ্ছে? কোন শালা বলবে যে খারাপ? আপনাকে দেখে মনে হচ্ছে যেন কবিতারে গরবিনী রাধা, কিন্তু কদম তোলা ওই বাঁশিওয়ারাটাকে সেটাই তো বুঝে উঠতে পারলাম না। বলছি তার মানে? মানে কার বাঁশির সুরে আপনার এই পোশাক পরিবর্তন, হেঁটে হেঁটে মন্দিরে গমন। সবুর কর, সবুর করলেই সব বুঝতে পারি। বাসায় বলি সবুরই মেওয়া ফলে। মেওয়া বলবে নাকি আমরা বলবে এটাই ভাবছি। আর কিছু ভাবতে হবে না, চল চল একটু তাড়াতাড়ি চল। তুমি পড়ে যাচ্ছিলে কি? তোমার কি শরীর খারাপ? না মানে আমি শরীর খারাপ ঠিক নয়, মন খারাপ। মন খারাপ কেন? মানে শাড়ি পরার অভ্যাস নেই তো, নতুন শাড়ি পরেছে। তুই একটু চুপ করবি? আমি চুপ করলে আপনার ওই নতুন শাড়ি পরাটা পুরনো হয়ে যাবে না? ঠিক বলেছো। না না, যেটা পড়া অভ্যাস নেই সেটা তো না পড়লেই হয় মা। সেটা তো আপনি বুঝলেন, কিন্তু আমার দিদিমণি উনি তো আর বুঝবেন না। তোমার দিদিমণির উনিটা কে? একটা বিতি কিচ্ছির ছেলে মাসিমা, সে আমার অমন রূপবতী গুণবতী শ্রীদেবীর মতো দিদিমণির দিকে ফিরেও তাকায় না। কথায় কথায় দিদিমণিকে ধনী, অহংকারী, স্বেচ্ছাচারী বলে অপমান করে। এটা ভালো কথা নয়, এটা একদম ভালো কথা নয়। তবে আমার দিদিমণিও না ছাড়বার পাত্রী নয়, একেবারে ফেবিকমার মতো চিপকে আছে। এককালে চণ্ডীদা রামি হয়ে ছিপে গেতেছিল, একালে আমার দিদিমণি রামি হয়ে চণ্ডীদাসকে ছিপে গেতে তুলবে। বাহ, তুমি তো বড্ড রসিক বাবা। বলি ওই রসটুকুই সম্বল মাসিমা, নইলে আমার কি আছে বলুন? মা বাবা নেই, বউ ছেলে নেই, ঘর বাড়িও নেই, আমি বেঁচে আছি কিনা তারও জানা নেই। তুই পাগলি পড়ে এক্ষুনি বন্ধ না করলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। তাহলে আমি কি এখানে বসে বসে পাপড় বেচবো? আমিও আপনার সাথে পেছনে পেছন চলে যাব। মা রাগ করছো কেন? বাচ্চার ছেলে না হয় দুই একটা কথা বলেই ফেলেছে, এতে রাগ করতে আছে? মাসিমা আপনি বুঝলে কি হবে, আমার দিদিমণি তার বুঝবেন না। বড় হয়েছে দার্জিলিং এ, আর লেখাপড়া শিখেছে ইট বিলেতে, ইট কাঠ পাথরে। সারা জীবন যে মায়ের স্নেহ বুঝলো না, সে আপনার মতো মায়ের মমতা বুঝবে কি করে? কি মা, তাহলে তোমার মা? আমাকে 3 বছর বয়সে আমার মা আমাকে একা রেখে মারা গেছেন মাসিমা। তার মায়ের স্নেহ, মায়া, মমতা যে কি জিনিস তা আমি জানি না মাসিমা, তা আমি জানি না।
তোমার ব্যথায় সান্ত্বনার প্রদীপ দেওয়ার সাধ্যটা আমার নেই। শুধু একটা কথা বলি মা, বিয়ের পর শাশুড়ি মাকে নিজের মা বলে ভেবো, তাহলে দেখবে তার কাছ থেকেই পেয়ে যাবে মাতৃ স্নেহের শিক্ষতা। মা আমি ইংরাজি শিক্ষায় শিক্ষিতা, আমার ভাষাগুলো তুমি বুঝতে পারবে কিনা আমি বুঝতে পারছি না। সন্তান তার মায়ের বুকের কতখানি জুড়ে বসে থাকে তা তুমি এখনো বুঝতে পারবে না। যাই মা, আমার পাগল ছেলে আমার খানিকক্ষণ দেখতে না পেলে পারে না পাগলামি শুরু করবে। আপনার ছেলে? হ্যাঁ মা, আমি মন্দিরে পুজো দিতে এসেছি, আমার সঙ্গে সেও এসেছে। আমি মন্দিরে পুজো দিতে গেলাম আর সে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। তিনি মন্দিরে পুজো দিতে আসেননি মাসিমা? সে কি বলে জানো, বলে বাড়িতে যার চেনময় প্রতিমা সে শুধু শুধু পাথরের মূর্তিকে পুজো করতে যাবে কেন? পাগল ছেলে আমার। আমি যাই না। দাঁড়ান মাসিমা, সেই চিন্ময়ী প্রতিমাকে আমিও একটা প্রণাম করি। তোমার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হোক। লক্ষ্মী মেয়ে হয়ে সংসার করো। তোমার মতো লক্ষ্মী মেয়ে মাতৃস্নেহের অভাব হবে না মা, মাতৃস্নেহের অভাব হবে না। ঘন্টা 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 ঘন্টা, আমি বলতে পাগল হয়ে যাবো রে ঘন্টা। মায়ের সেক্ষেত্রে এত মধু, তা আমার জানা ছিল না রে ঘন্টা। আপনার কথা কি বলবো দিদিমণি, ওনার কথা শুনে আমারই মনে হচ্ছিল যে কিছুগুলো ফুল কিনে এনে ওনার ছেলের পরিবর্তে পা দুটো দিয়ে পুজো করি। ঘন্টা, কালীঘাট মন্দিরে এসে আমি প্রত্যেককে দেখা পাইনি ঠিকই, কিন্তু এই কালীঘাট মন্দিরে আসা আজ আমার সার্থক হয়েছে। এই কালীঘাট মন্দিরে আমি কালীঘাট মন্দির প্রাঙ্গণ থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, কাজটা আজই হওয়া চাই। মাত্র 50 কোটি। বাসা মোরা ঈশ্বরের হাত। ওকে, গড ব্লেস ইউ। আপনারা যাক, আজ তাহলে ধাক্কা লাগেনি। আর ধাক্কা লাগলে আমি কিন্তু রেগে গিয়ে আপনার ভালো জায়গা দেখে মানে আপনার একদিনের ধাক্কায় আমার দিদিমণির সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি সেগুলোকে খুব আদর যত্ন করে রিপেয়ারিং করে দেবেন। আমি ততক্ষণ ওই গাছতলা থেকে গোটা কতেক ফুচকা খেয়ে আসি। গোটা কতেক ফুচকা। কি ব্যাপার, একেবারে বিচিত্র সাজে? তোমাকে অনুসরণ করাই তো এখন আমার একমাত্র কাজ। যে কাজের কোনো সার্থকতা নেই সেই কাজ করে বকারা। তোমার মতো বুদ্ধিমতীরা নয়। তোমাকে ভালোবেসে আমি তো সারা জীবন বোকাই থাকতে চাই, বুদ্ধিমতী তো হতে আমি চাই না। আমি কিন্তু তোমাকে ভালোবাসি না, আর কোনোদিন বাঁচতেও পারবো না। কেন? আমি কি তোমার এত অযোগ্য? তোমার আদর্শে আমি নিজেকে রাঙিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছি। তোমার মনে দানবে থেকে মানবে সাজার আমি আপ্রাণ চেষ্টা করছি, তবু কি তুমি আমাকে মেনে নিতে পারো না? তবুও আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার এই হাত পাজে কঠিন কর্তব্যের শিকলে বাঁধা। বেশ, তোমার এই কর্তব্যের পথে আমি কোনোদিন বাধা হয়ে দাঁড়াবো না। শুধু হাত ছোড় করে তোমার শরৎতলে বসে আমি চেয়ে নেব আমার ভালোবাসার ভিক্ষা। বেশ, দেবার সাধ্য আমার নেই, সে ভিক্ষা দিতে পারে শুধুমাত্র আমার মা। বেশ, তাহলে আমি যাব সেই মায়ের কাছে। সেই মায়ের কাছে গিয়ে চোখের জল দিয়ে আমি তার পা ধুয়ে দেব। তাতেও যদি তার মত আমি আদায় করতে না পারি, তার চরণে মাথা করে করে তার রক্তে আমি আমার স্মৃতিটা রাঙিয়ে নেব, তবু তার মত আমি আদায় করে আনবোই আনবো প্রতীক, আনবোই আনবো। তা যদি পারো তাহলে
আমিও তোমায় ভালোবাসবো। প্রতীক, আর সেদিন আমার ভালোবাসা দিয়ে তোমার হৃদয়কে রাঙিয়ে দেবার অপ্রাণ চেষ্টা করব। প্রতীক, আর তা যদি না পারো তাহলে আমার ভালোবাসা তুমি কোনোদিনেই পাবে না, কোনোদিনেই না। প্রতীক, তার মায়ের অসম্মান, লাঞ্ছনা সব হারানোর প্রতীক, চোখের জলের প্রতীক। তাই তার যদি আদেশ হয় দুর্গম গিরিকে লঙ্ঘন করতে পারি, হাঁটতে হাঁটতে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে পারি, আর সসাগর সমুদ্রে ঝাঁপ দিতে পারি। আর তার যদি আদেশ না হয় তোমার মতো সুন্দরীকে নিয়ে আমি স্বর্গেও নীড় রচনা করতে পারবো না। এই যুগে ছেলে প্রতীকের মতো ছেলেও জন্মায়। সে যুগে ছেলেরা বিয়ের পর তাদের বাবা মাকে পথে নামিয়ে দেয়, বাবা মাদের পথে পথে ভিক্ষি করতে হয়। সে যুগে প্রতীকের মতো ছেলেও জন্মায়। আমি ধন্য প্রতীক, তোমাকে ভালোবাসতে পেরে আমি ধন্য ধন্য ধন্য। আর তোমাকে পেয়ে আমি খুশি প্রতীক, আমি ভীষণ খুশি, ভীষণ। তোমরা আমাকে নিয়ে কেন তোমরা আমাকে বাঁচালে? আমি তো মরে যেতে চাই। কিন্তু কেন কেন তুই মরবি বোন? আমরা তো তোর কোনো অসুবিধে রাখিনি। দাদা। তোকে তো আগের মতনই আমাদের সংসারটাকে হাসিতে খুশিতে ভরিয়ে তুলতে পারবো হবে। না দাদা, পারবো না। আমার পক্ষে তার সম্ভব নয়। পারতে তোকে হবে রে বোন, অন্তত অন্তত এই আনন্দ কথা ভেবে। না, দাদা। আনন্দ কি তাহলে? পাপিয়াকে ভালোবাসে, তাই সে কথা দিয়েছে। কর্তব্যের খাতিরে সে কথা দিলেও আমি তাকে কেমন করে ঠকাবো রে ছোটদা? আমি তো জানি আমি কি। আজ যে আমি অসুচি হয়ে গেছি রে ছোটদা। তবু তোকে আমার গা ছুঁয়ে কথা দিতে হবে বোন। বল। তুই আর কোনোদিনও আত্মহত্যা করার চেষ্টা করবি না। বেশ, কিন্তু কিন্তু দাদা আমি কোনো কিন্তু নয় বোন, কোনো কিন্তু নয়। ছোটবেলা থেকে তোদের দুই ভাই বোনকে পিতৃমাতৃ স্নেহ দিয়ে মানুষ করেছি। তোরাই তোরাই আমার সন্তান। আর সেই পিতৃতুল্য বড়দাদাকে আজ পা ছুঁয়ে তুই কথা দে বোন। বেশ বেশ বড়দা, তোমার কথার অমান্যতা আমি করতে পারবো না। তুমি তো আমার বড়দা গো। আমি আমি তোমার পা ছুঁয়ে কথা দিচ্ছি বড়দা। জীবনে কোনোদিন আমি আত্মহত্যা করার চেষ্টা করবো না বড়দা। আমি আত্মহত্যা করার চেষ্টা করবো না। আমি এই তো আমার লক্ষ্মী বোনের মতন কথা। তুই যে আমার অনেক শোকের সান্ত্বনা রে বোন। তুই যে আমার দাদা। পঙ্কজ, তুই পাপিয়াকে নিয়ে বাড়ি যা। তা না হয়ে যাচ্ছি, কিন্তু তুমি নতুন একটা কাজের সন্ধান পেয়েছি, তাই একবার সেখান থেকে ঘুরে আসি। কিন্তু দাদা, তোমার আগের কারখানা কি তাহলে? কে এক প্রীতম সিংহর বুকে পাকিয়ার কথা শুনে উত্তেজিত শ্রমিকরা কারখানাকে আগুন লাগিয়ে ধ্বংস করে দিয়েছে। কিন্তু কে কে ওই প্রীতম সিং? ওই তো ঈশ্বর প্রেরিত দূত দাদা, যে আমাকে ওই নরক থেকে উদ্ধার করেছে আর ওই নরকের কৃমিকীটটাকে এখান থেকে বার করে নিয়ে এসেছে দাদা। দেখেছিস তো বোন, পাপের পঙ্কিলে ডুবে আবর্তে যাওয়া এই পৃথিবীতে আজও কেমন আদর্শ মানুষ বিচরণ করছে। যা বোন তোরা। হ্যাঁ দাদা, আমরা চলে যাচ্ছি। তুমি কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। যা। হাই পাপিয়া। দাদা আমি আসছি দাদা, আমি আসছি। যা বোন। শত দুঃখ কষ্টের মাঝেও ওই দুটি ছোট্ট ভাই বোনকে নিয়ে কত সুখের স্বপ্ন আমি দেখেছিলাম, কিন্তু একটা কালরূপী শয়তানের দমকা নিঃশ্বাসে আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সেই স্বপ্ন ভেঙে চুরমার
জোড়া লাগাতে পারো প্রভাত রায়। দেখি আপনি এখানে তোমার কেন? মঙ্গলের জন্য। আমার মঙ্গলের জন্য? আমার মঙ্গলের জন্য যা করার তা আপনার ছেলে করে দিয়েছে। হ্যাঁ দেখো প্রভাত, তোমার আমার ছেলে তোমার বোনকে জোর করেই নিয়ে ধরে নিয়ে যাক, আর তোমার বোন আমার ছেলের সঙ্গে পালিয়ে যাক। রুদ্র প্রতাপ বাবু, মুখ সামনে কথা বলুন। চড়ছো কেন? যা হবার তা তো হয়েই গেছে, তাই বলছিলাম। আপনার কোনো কথা আমি শুনতে চাই না, চল চলে যান এখান থেকে। হ্যাঁ তা যাচ্ছি, তবে একবারও ভেবে দেখেছো কি তোমার ওই এটনষ্টা বোনটাকে নিয়ে কি করবে? আর একবারও কথা উচ্চারণ করলে আপনার জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। শয়তান! হ্যাঁ তা অবশ্য পারবে, কিন্তু তাতে কি তোমার ওই এটনষ্টা বোনটা সতী হয়ে যাবে আর পাঁচজন ভালো মেয়ের মতো? আহ! চুপ করুন আপনি, আমি আর শুনতে পাচ্ছি না। বেশ, ও কথা বাদ দিয়ে যা বলছি মন দিয়ে শোনো। তোমার ওই বোনের সঙ্গে আমার ছেলের বিয়ে। অসম্ভব! পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, বাতাস তার গতিবেগ বন্ধ করে দিতে পারে, সূর্য অগ্নি বৃষ্টি করতে পারে, তবু আমার বোনের বিয়ে ছেলের সঙ্গে দেবে না। এই তো? বেশ, তাহলে তোমার বোন যদি প্রয়োজন মনে করি তার গলা টিপে তাকে হত্যা করব, তবু ওই শয়তানটার সাথে বিয়ে দিয়ে মানবিকতার অবমাননা করব না। সে তোমার বোন, তুমি যা খুশি করতে পারো, তবে আমার প্রস্তাবটা একটু বিবেচনা করে দেখলেও পারতে, কারণ কলিকাল কালটা তো বেশ ভালো না। তাই 16 গোলাপূর্ণ অসতী মেয়ে ধরে রাখার জ্বালা একদিন বুঝবে প্রভাত রায়, মর্মে মর্মে বুঝবে। এরা মানুষ না বিপদধারী জানোয়ার? এরা বাঘের চেয়ে হিংস্র, সাপের চেয়ে কুরূপ। এরা অর্থের বলে দেশের নেতাদের এমপিকে কিনে রেখেছে, তাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো আইন নেই। তাই এক একবার করে ভাবি, ওহে ওহে কবি মোহাম্মদ ইকবাল, তুমি কেন লিখেছিলে সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा। हम बुलबुले हैं ये गुलस्तान हमारा हमारा सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा। झूठ झूठ ये बिल्कुल झूठ है। যে গাইছে সে জানে না, যে লিখেছে এ মিথ্যেবাদী। যেথায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তার এই নাম ভারতবর্ষ। এখানে এখানে গণতন্ত্র আছে, কিন্তু কিন্তু কেউ মানে না। এখানকার শাসন ব্যবস্থা বিকল যন্ত্রের নাই। তাই তো এদেশের পুলিশ কোটি কোটি টাকা থেকে শুরু করে আর না পয়সা পর্যন্ত নেই। এদেশের নেতারা গণতন্ত্রের গলায় পা দিয়ে প্রশাসনকে হাতে রেখে একদল সমাজ বিরোধীর হাতে পিস্তল ধরিয়ে দিয়ে
তাদের হাতে তুলে দিচ্ছে নিয়ন্ত্রণ, কোটি কোটি টাকা থেকে শুরু করে নিয়ন্ত্রণের অধিকার। আর এই নাম ভারতবর্ষ। হাসপাতাল থেকে আপনি জোর করে বেরিয়ে এসেছি। ওরা ওরা আমায় ছুটি দিতে চায়নি, তাই তো আমি জোর করতে বাধ্য হলাম। আমি কি খুনি আসামি যে বন্ধ হাসপাতালে কয়েকদিন মতো আমাকে জীবন যাপন করতে হবে? আপনার মাথা যখন সারেনি মাস্টার মশাই। তাতে তোমার কি হে ছোকরা? আরে অত খোঁজ করে তোমার কি দরকার? আমি চিনেছি, আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি তুমি তো মোহাম্মদ বেগ, তুমি তো বেঈমান মির্জাফর পুত্র। মিলনের আদেশে বাংলার শেষ নবাব সিরাজের বুকে ছুরি বসিয়েছিলে। না মাস্টার মশাই, না না, তুমি তুমি মহাভারতের দুঃশাসন। তুমি তুমি মহাভারতের দুঃশাসন। তুমি তুমি দুর্যোধনের আদেশে তুমি তো সতীলক্ষ্মী দ্রৌপদীর হস্তহরণ করেছিলে। এই না শয়তান, তোমাকে তোমাকে আমি ছাড়বো না শয়তান, তোমাকে আমি ছাড়বো না। তোমাকে আমি শেষ করে আমি মহাভারতে কলস মুক্ত করবো। না না, না না, আমি মাস্টার মশাই নয়, আমি আমি তার পিতাত্মা। এই শয়তানদের ধ্বংস করার জন্য আজও আমি এই দিশাহীন পথে পথে বিচরণ করছি। না না মাস্টার মশাই, এ কাজ আপনার জন্য নয়। এ কাজ আপনার জন্য সাজে না। চিরকাল চিরকাল শুধু তোরাই করবি, তাই না? তাই না শয়তান? এবার এবার এ কাজ আমি করে আমি তোমায় বুঝিয়ে দেব, পাপ আর পাড়া কেউ হজম করতে পারে না, আর তুমিও পারবে না। আমি জানি মাস্টার মশাই, আমি যে ভুল পাপ করেছি সে পাপের সাজা তো আমাকে একদিন নিতেই হবে। না বাবা, সারা পৃথিবী তোমার দিকে আঙুল তুলে বললো, আমি বিশ্বাস করি না যে তুমি কোনো পাপ কাজ করেছো। তুমি পাপী। তা তো বলবে, এই শরীর সাক্ষী মাতাল কে হবে? আপনি কে তা আমি জানি না, কিন্তু আমার বাবা একটা খুনি, একটা বদমাশ, শয়তান। সাবধান! আমার বাবার অপমান আমি মুখ বুঝে সহ্য করবো না। তোমার বাবার আসল পরিচয় তুমি আর কতটুকু জানো হে? আমার বাবা যে আমার চেয়ে আপনি নিশ্চয় বেশি চিনবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার চেয়ে নিশ্চয় বেশি চিনি। আর চিনি বলেই ওই মুখোশধারী শয়তানটাকে আমি জিজ্ঞাসা করছি। উত্তর দে জানোয়ার, উত্তর দে। আজ আমার স্ত্রী পুত্র কোথায়? তারা কোথায় হারিয়ে গেছে? আপনার কেউ হারিয়ে যায়নি মাস্টার মশাই। আপনার মতো ন্যূনতম মানুষের কি কিছু হারিয়ে যেতে পারে? আমার দীর্ঘ 20 বছর অন্তর্দ্বন্দ্বে চলে যাওয়া শরীরে এক ঝলকে শীতের বয়স নিয়ে আমি তুই এ মা। আমার পরিচয়টা আপনার কাছে সুখের হবে না মাস্টার মশাই। শুধু একটা কথা জেনে রাখুন, আপনার আগে যেমন সবকিছু ছিল এখনো ঠিক তেমনিই আছে। রচনা, কাকে কি বলছিস? উনি কে? ওনার কথা শুনে তুমি এখনো বুঝতে পারলে না দাদা যে উনি কে? বাবা, তুমি না হয় দাদার প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। ওরে রনি, উনি যে মাস্টার মশাই, সত্যের মিত্র, স্বাধীনের বাবা। স্বাধীন, স্বাধীন।
আসতে পারি মা। আচ্ছা মা, তুমি পারবে আমার স্বাধীনকে দেখাতে? পারবো মাস্টার মশাই। যদি তা পারো মা, তাহলে আমি সারা জীবন আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো মাস্টার মশাই, আমি ঋণী হয়ে এতে ঋণের কি আছে মাস্টার মশাই? এটা তো আমার কর্তব্য। তোমার কোথায় আমি যেন আমার মায়ের কথার শীতল স্পর্শ পাচ্ছি মা, যেন আমার বুভুক্ষ হৃদয়টা কানাই কানাই ভরে যাচ্ছে। মশাই, আপনি চলুন আমার সঙ্গে, আপনার ছেলের সঙ্গে দেখা করিয়ে দেবো। চলুন আপনি। বাবা, যাবো বলছি মা, আমি নিশ্চয় যাব। পূর্বজন্মে তুমি আমার মা ছিলে, তাই মা এই বুড়ো ছেলের প্রতি তোমার এত মায়া, এত মমতা। চলো মা, যদি দিন পাই তাহলে তোমার এই ঋণ আমি নিশ্চয়ই শোধ করবো মা, আমি নিশ্চয়ই শোধ করবো মা, নিশ্চয়ই শোধ করবো। ওদের পিতা পুত্র মিলন হোক, ঈশ্বরের কাছে আমি কামনা করি। ও আবার ওদের জন্মে আবার ফিরে পাক। নিশ্চয়ই পাবে বাবা, নিশ্চয়ই পাবে। এ কি তোমার চোখে জল? না না, জল নয়, হে আমার আনন্দের অশ্রু। 20 বছর ধরে সে সন্তান স্নেহে মানুষ করার পর এবার হয়তো স্বাধীন আমাদের ছেড়ে চলে যাবে বাবা, হয়তো আমরাও তার পর হয়ে যাব। তাতে আর দুঃখর কি আছে রনি? কাকের বাসা ছেড়ে কোকিল তো একদিন না একদিন উড়েই যাবে। কিন্তু বাবা, রচনার কি হবে? ও যে মনে মনে স্বাধীনকে গভীরভাবে ভালোবাসে, ওর জীবনটা তাহলে কি ব্যর্থ হয়ে যাবে? যাবেই তো, হে যাবে না? ও যে মহা ভুল করেছে, সে ভুলের মাসল তো ওকে দিতেই হবে। ভুলের পর নিশ্চয় কাক হয়ে ময়ূরকে ভালোবাসলে সে কি কাক কখনো ময়ূরের দলে মিশতে পারে? অনেক তাহলে তোমার এতদিনের যে ত্যাগ তিতিক্ষা, আমার মা বাপের প্রায়শ্চিত্ত। না, তুমি কোনো পাপ করোনি। মানুষ হয়ে মানুষের প্রতি যে উদারতা তুমি দেখিয়েছো, উদারতা যেমন দেখিয়েছি, যেমন 2 হাত ধরে খুনও করেছি। মা বাপের গ্লানি হয়ে আমার অন্তরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যা যত তাড়াতাড়ি পারি মৃত্যুকে আলিঙ্গন করে এই মা বাপের প্রায়শ্চিত্ত থেকে আমি মুক্তি চাই বাবা, মুক্তি চাই। বাবা বাবা বাবা, না না বাবা, না, তা হয় না, হতে পারে না। তো তুমি না থাকলে আমরা যে 2 ভাই বোন অনাথ হয়ে যাব। এরপর দাদা হয়তো আমাদের ভুলে যাবে, আর আমাদের তখন কে বলবে আমাদের চোখের জল? কে মুছে দেবে আমাদের চোখের জল? আর কেই বা আমাদের সুখে দিবে সান্ত্বনা? শয়তান পথিক মিত্র, আমার এই চোখের জলের দাম তোকে বুকের রক্ত দিয়ে মেটাতে হবে জানোয়ার। যদি কোনোদিন এখান থেকে আমি ছাড়া পাই, সেদিন তোকে বুঝিয়ে দেবো রে জানোয়ার, আমার গায়ে হাত দেওয়ার ফল কি ভয়ঙ্কর। সেই সুযোগ তোর জীবনে আসবে না রে বিধান শর্মা। তোকে আমি এই অন্ধকূপে দিল দিল করে পচিয়ে মারবো। তুই পারবে শয়তান? আমার ডেডি যদি একবার জানতে পারে। তোর ডেড়ি তো দুরস্ত, তোর মৃতদেহের পচা দুর্গন্ধ বাইরে কাকচি সুগনিও টের পাবে না রে। আমি তোর হাত করে তোমার কাছে ক্ষমা চাই। আমার কাছে আমি অনুতপ্ত। অনুতাপ? বল বল জানোয়ার, তোর কোন অনুতাপের বিনিময়ে আমি ফিরে পাবো
আমার বাবাকে ফিরে পাবো। আমাদের সেই হাসি খুশি ভরা পলাশ টাঙ্গার সংসারকে তুমি পলাশ টাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যেন মিত্রকে তোর মনে পড়ে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ রে জানোয়ার, আমি তারই ছোট ছেলে প্রতীক মিত্র, যার সুখের সংসারটাকে তোরা বাপ বেটা মেলে নরকে পরিণত Don't try to make a fool. মিথ্যে কথা বললে চাপকে তোর পিঠের চামড়াটাই আমি তুলে নেব। বিশ্বাস করো সেদিনের কথা সব আমি ভুলে গেছি। তুই ভুলে গেল, আমি ভুলতে পারিনি রে। তাই তো তোকে এত কায়দা করে তুলে নিয়ে এসে একের পর এক তথ্য সংগ্রহ করে ওই শয়তানের শিরোমণিটাকে আমি নরকের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছি। তুমি আমাকে নরক যন্ত্রণা ঠেলে দিচ্ছি। তোমার সব উত্তর জিজ্ঞাসা দিয়ে দিয়েছি। এবার তুমি আমাকে পুলিশের হাতে তুলে দাও। পুলিশ পুলিশ তো তোরা একটা বাপ। পুলিশের হাতে তুলে দেওয়া মানে তো তোকে মুক্তি দেওয়া। আর তোকে মুক্তি দিলে আমার ওই বাকি প্রশ্নের উত্তর পাবো কোথায়? বাকি প্রশ্ন তো Yes! বল জানার বল, প্রতি রবিবার সন্ধ্যাবেলায় তোর বাবা কোথায় যায়? আমি জানি না। মিথ্যা কথা বলবে, কেটে নেব। বল বল, সত্যি করে বলবি না? এই তোর চিন্তায় আমি আমি বলবো সব বলবো। পার্ক স্ট্রিটের হোটেলে একটা বাইজি নাচা এরে কখন? তোর আড়াইটে তিনটে। ওই সময়ের মধ্যে আমার লোক সব কাজ সেরে নেবে। কি পঙ্কজ, দূরে দাঁড়িয়ে কেন? এসো এসো, কাছে এসো। বলুন দাদা, একটা ছোট্ট ছেলে আমাকে এখানে ডেকে নিয়ে এলো কেন? আপনি কে? কেনই বা আপনি আমাকে? তার আগে বলো, তোমার বোনের প্রতিকার হিসাবে তুমি কি করেছো? কিছুই তো করতে পারিনি দাদা, শুধু বাড়িতে বসে নীরবে চোখের জল ফেলেছি। বুঝতেই তো পারছেন, গরিব হওয়ার অনেক জ্বালা। ভারতবর্ষের 70% মানুষই গরিব। তাই বলে কি তাদের হাত পা নেই? না শিক্ষা দীক্ষা নেই, না মান অপমানের জ্ঞান নেই, আর নেই কি তাদের প্রতিরোধ করার মতো ক্ষমতা? আছে আছে দাদা, সব আছে, কিন্তু না পারবে তুমি ওই কিন্তুর খোলস থেকে ঘুরে আসতে আর প্রতিবাদ আর প্রতিরোধের মিছিলে সামিল হতে? পারবো দাদা, যদি আমার বোনের ইজ্জত হরণকারীর উপর প্রতিশোধ নিতে যদি একবার সেই জানোয়ারকে আমি সামনে পাই। সেই জানোয়ার শয়তান, আজ তোকে আমি শেষ করে ফেলবো। বল সেই জানোয়ার, কেন তুই আমার বোনের জীবনটাকে তছনছ করে দিয়েছিস? বল। পঙ্কজ, না ওকে তোমায় শেষ করতে হবে। ওকে শেষ করার ইচ্ছা থাকলে আমি প্রথম দিনে ওর লাটটাকে গায়েব করে দিতে পারতাম। তাহলে তো বাইরের কাঠ বঞ্চিটিও টের পেত না। আর ওকে শেষ করে দিলে এই চন্দনপুরের সব শয়তানি শেষ হয়ে যাবে না? তাহলে আমি চাই এই চন্দনপুরের সব শয়তানের মুন্ডচ্ছেদ করতে। আর তার জন্য তো তোমাকে আমার বেশ বলুন দাদা, এই শয়তানদের চেষ্টা করতে
আপনি যা যা বলবেন আমি আমি জীবন পণ করে সে কাজ করব দাদা, জীবন পণ করে সে কাজ করব। তুমি এখন আপাতত বাইরে ঘরে বসো, আমি তোমাকে কাজ বুঝিয়ে দেবো। বেশ, আপনার কথা মতো কাজ করে যদি যদি এই চন্দনপুর গ্রামের মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি, তাহলে তাহলে আপনার কথা মতো আমি নরকে যেতেও রাজি দাদা, নরকে যেতেও রাজি। নরকে নয় পঙ্কজ রায়, নরকে নয়, এদের মতো শয়তানদের আস্থা করে আমি এই চন্দনপুরের নিরান্ন গরিবের মানুষের সুখ শান্তি আর আনন্দের রাস্তা পরিষ্কার করব। আইনের পথে বললেই ভালো হতো না প্রতীক বাবু। আইন? দারোগা বাবু, এই দেশের আইন নামক বস্তুটা বেঁচে আছে তো? আমাকে বাঁচান দারোগা বাবু, আমাকে মেরে শেষ করে দেবেন। প্রতীক বাবু, একজন আইনের রক্ষকের হাতে আইনের অপমান করে কাজটা কিন্তু আপনি ভালো করেন নয়। আইনের রক্ষক কে? আপনি? আপনারা? না না না, আপনারা আইনের রক্ষক নন। আপনারা ওই ধনী মাননীয় ব্যক্তিদের রক্ষক, সাধারণ মানুষের রক্ষক নন। No, never. It is wrong. Yes, it is absolutely correct. প্রমাণ দেন, প্রমাণ। আমি আপনাকে প্রমাণ করে দেবো যে আপনারা অর্থ আর ওই মাননীয়দের দাস, প্রকৃত আইনের রক্ষক নন। মিথ্যা। এসব আপনার মন গড়া কথা, যার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। তাই নাকি? তাহলে বলুন তো অফিসার, ওই গরিব শ্রমিক নেতা প্রভাত রায়ের বোন কিডন্যাপ হয়েছে, আর আপনি কি করেছেন? কোথায় কোথায় রেড করেছেন? না মানে আমি কোনো চেষ্টাই করেননি, কারণ আপনাদের বিচারে ওই গরিব মানুষের কোনো মান সম্মানের কোনো দামই নেই, আর তাদের দাদাদের পকেটে ভরিয়ে দেবার মতো আপনাদের কাছে রাশি রাশি টাকাও নেই। এ আপনার ভুল ধারণা। আমি সেই গরিবের মেয়েটিকে উদ্ধার করার চেষ্টা না করলেও আজ আপনি এসেছেন এই ধনীর ছেলেটিকে উদ্ধার করতে, তাই না? কারণ এই যে আপনাদের কাছে ওই আলাদিনের আশ্চর্য প্রদীপ, একে যতই নড়াচড়া করবেন ততই আপনাদের পকেটে রাশি রাশি টাকা ঢুকবে। কিছু দুটি পুলিশের জন্য আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে প্রতীক বাবু। এই তো সকল পুলিশকে এক দাঁড়িতে ওজন করে আপনি ভুল করছেন। ভুল কি ঠিক সেটা ভবিষ্যতে বলে দেবে। কথাই বলে বলে না পরিচিতে। অলরাইট, সুতরাং শুনুন প্রতীক বাবু, এই বিশাল শর্মার নামে ওয়ারেন্ট আছে, তাই আমি আসামিকে নিয়ে যাচ্ছি। রাম সিং, আসামির পায়ে হাতে স্পর্শ করে হ্যান্ডকাফ করাও। এবার বলুন তো অফিসার, ঠিক কতক্ষণ পরে একে ছেড়ে দেবে? হোয়াট ডু ইউ মিন? আই মিন আপনি হলেন এদেশের আইনের রক্ষক, আর এদেশের ধর্মই হচ্ছে ওটা। আমি প্রমাণ করে দেবো যে আপনার ধারণা মিথ্যা। ওকে, আমিও তারই অপেক্ষা রইলাম, কিন্তু মনে রাখবেন অফিসার, ওর উপযুক্ত শাস্তি বিধান করতে না পারলো ও আইনের হাত থেকে রক্ষা পেল, এই আমার হাত থেকে ও রক্ষা পাবে না। প্রতীক বাবু, একজন পুলিশ অফিসারের কাছে আপনি একথা বলতে পারেন না। কি পারি আর কি না পারি সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। এখন আসামিকে আপনি নিয়ে যান, আর আশা করছি আপনি আপনার মর্যাদা রাখবেন। বেশ, আমি আপনাকে বুঝিয়ে দেব। স্বাধীন দত্ত
কারো টাকা বা উঙ্গুরের হেলনে চলে না। আসামি কই লিয়াও বাহ বাহ বাহ! মিথ্যা পুলিশ অফিসার, আপনার ওই আশ্বস্ত পানিতে যেই ভুলুক আমি ভুলবো না। তাই আমার কাজ আমায় নিজেই করতে হবে। ক্ষমা যথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর হতে পারি তথা তোমার আদেশে। পুলিশ অফিসার, আমিও তোমাকে বুঝিয়ে দেব কথা আর কাজের অ্যাডজাস্টমেন্টের অপর নামে হচ্ছে প্রজেক্ট। ক্ষণে ক্ষণে হওয়ার সাথে মিলিয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, তোকে যে এই কপ্পুরের মতো ক্ষণে ক্ষণে উড়ে যাওয়া বন্ধ করতে পারবে তাকে ঘরে নিয়ে আসছি, তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। ভেতরে আসতে পারি মাসিমা? আরে তুমি এসো মা এসো, তুমি তো শরীরের মন্দিরে। হ্যাঁ মাসিমা, আপনি কি তাহলে? হ্যাঁ, আমি প্রতীকের মা। ওই দুষ্ট পাগল ছেলেটাই আমার একমাত্র অন্ধের জ্যেষ্ঠ। অনেকদিন ধরে চিনি, কিন্তু আমি সে কথাটা আপনাকে বলতে পারিনি। মন্দিরে আমি যার কথা বলেছিলাম সেই আপনার ছেলে প্রতীক। মা, তার মানে তুমি প্রতীককে ভালো। এতে লজ্জার কি আছে মা? মেয়ে কি কখনো মায়ের কাছে লজ্জা পায়? থাক মা থাক, ওঠো মা। আচ্ছা, তোমার এত লজ্জা কিসের বলো তোমার? হ্যাঁ? তোমার এত লজ্জা কিসের? তোমার মতো লক্ষ্মী প্রতিমা যে আমার ঘর আনন্দে আসতে চাইছি, কিন্তু আমার পরম সৌভাগ্যের কথা। মা, না, তোমার বংশ পরিচয়, তোমার পরিচয়টা কি? আমাদের আদি বাড়ি হচ্ছে পলাশডাঙ্গা গ্রামে। ব্যবসার সূত্রে আমি আর বাবা এই চন্দনপুরে থাকি, তাই আমরা ভাই বোনেরাও। তারপরে পলাশডাঙ্গা। আচ্ছা আচ্ছা, পলাশডাঙ্গা মানে তোমার বাবার নাম কি তাহলে? বিখ্যাত সমাজসেবী শিল্পপতি রুদ্রপ্রতাপ শেষ শর্মা। চুপ করো, দয়া করে চুপ করো, দয়া করে। কি হলো মা, আপনি এভাবে চিৎকার করে উঠলেন কেন? আপনি কি আমার বাবাকে চেনেন? তোমার বাবাকে আমি কেমন করে চিনবো? দাঁড়িয়ে রইলি কেন? বসো মা, বসো। হ্যাঁ বসবো। অনেক আশা নিয়ে আমি এ বাড়িতে এসেছি। আমি আপনার ছেলের বহুই এ বাড়িতে আসতে চাই মা, সে বিধি আপনার অনুমতি? এটা আমার অনুমতি নেওয়ার কি আছে? ছেলে যদি স্বেচ্ছায় তোমাকে ভালোবেসে ঘরে আনতে চায়, তাতে আমি সানন্দে বরণ করে তোমাকে ঘরে তুলে নেবো। কিন্তু আমার অনুমতি নিতে গেলে তোমাকে যে আমার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক দিতে হবে। একজন শিক্ষিতা মহিষী মা হয়ে আপনি যৌতুক চাইছেন? হ্যাঁ চাইছি, আমার সুশিক্ষিত ছেলের বিয়ের যৌতুক। আর সেই যৌতুক দেওয়ার ক্ষমতা বোধ হয় তোমার বাবার নেই। কি বলুন মা, সেই যৌতুক দেওয়ার ক্ষমতা আমার বাবা নেই। বলুন কত টাকা চাই? 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, বলুন কত টাকা? মা, ওতে তো হবে না, কারণ আমার ছেলে বিশাল বাড়ি নেই, গাড়ি নেই, সরকারি চাকরিও করে না। তবুও আমার ছেলের বিয়েতে আমি উপযুক্ত যৌতুক চাই। তাহলে বলুন মা, কি হবে আপনার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক? হ্যাঁ বলুন মা। হ্যাঁ তাহলে শোনো, বলুন। এক কাজলা রক্ত। আর সেই রক্তটা হতে হবে তোমার বাবার বুকে তাজা। তুমি যদি কোনোদিন তোমার বাবার বুকের এক কাজলা রক্ত এনে আমার আমার পা ধুয়ে দিতে পারো, সেদিন ওর ওই দিনের কোনো দরকার নেই। আমি তোমাকে সাদরে বৌমার করে ঘরে তুলে নেবো। আর তুমি যদি তা না করো, তাহলে তোমার এই বাড়ির বউ হয়ে আসার স্বপ্নটা স্বপ্নই থাকবে। কথা মনে রেখো, রক্ত চাই, এক আছে না, রুদ্রপ্রতাপ সেন শর্মার বুকে তাজা রক্ত। ও ভগবান, কি আমার কোন মহাপাপের প্রাশ্চিত্য? একজন মহিষী মা আমার বাবার নাম শুনে এই কি মূর্তি ধারণ করলে? আসল রহস্য যেমন করেই হোক আমাকে ভেদ করতেই হবে, ভেদ করতেই হবে। কারণ কারণ
ওদেরকে যে আমি জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি, ওকে যে আমার চাই চাই, ওদের শুধু আমার নষ্ট করে নিজের কাছে আমি কোথায় ছিলাম, কোথায় যাব এই আমি, মেঘের ফাঁকে একটু চাঁদের ওই রেখা আছে ভোর সবই ভোর, এই জীবনে পাতায় পাতায় যা লেখা আছে ভোর সবই ভোর, ভোর সবই ভোর, সবই প্রতাপ সেন শর্মা, হ্যাঁ হ্যাঁ তুমি। এতদিন তুমি অর্থের অহংকারে মানুষকে মানুষ বলে মনে করনি, দরিদ্রকে করেছো উপহাস, আর আজ তুমি নিজে উপহাসের পাত্র। প্রতাপ সেন শর্মা নয় বর্দা, তার সঙ্গে তো আমিও সকলের কাছে উপহাসের পাত্র হয়ে গেছি। তুমি কেন উপহাসের পাত্র হতে যাবে আনন্দ? তোমার মতন আদর্শবাদী ছেলে এই তল্লাটে আর কজন ভাই আছে? তবুও পিতৃ পরিচয়, বংশ পরিচয় মুছে ফেলা যায় না বর্দা। চরিত্রহীন, বদমাস, খুনি যাই হোক না কেন, তিনিই তো আমার বাবা। প্রহ্লাদ দত্ত কুলে জন্মালো, তার গৌরব গ্লান হয়নি আনন্দ? তুমি তো এই যুগের প্রহ্লাদ, তোমার কি এত সহজে ভেঙে পড়লে চলে? না বর্দা, প্রহ্লাদ আর হতে পারলাম কই? আমি এই যুগের লক্ষণ, যাই তাই পিতৃ শক্তি আঘাতে আমি এক মৃত প্রায়। আনন্দ, ঘরে আগুন লাগলে সে আগুন জল ঢেলে নেভানোর চেষ্টা করতে হয়। ঘর ছেড়ে পালিয়ে গিয়ে কিংবা ঘরে বসে হা হতাশ করলে তার মোকাবিলা করা যায় না আনন্দ। ঘরে আগুন লাগার পরিবর্তে ভূমিকম্প এলে ঘর ছেড়ে পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বর্দা। না আনন্দ, শিক্ষিত বুদ্ধিমান ছেলে তুমি, তোমার কি এত সহজে ভেঙে পড়লে চলে? তাহলে আমি কি করব বর্দা? নিজের বাসযোগ্য সমাজ তুমি নিজেই গড়ে তুলবে। বেশ, আপনার কথাই মনে থাকবে। আপনি শুধু আমার হয়ে পাপিয়াকে একথা বলে দেবে। কি কথা আনন্দ? সে যেন কোনো কারণে আত্মহত্যার চেষ্টা না করে। তোমাকে বলা হয়নি আনন্দ? মাত্র কয়েকদিন আগে সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল কিছুগুলো মানুষের সহযোগিতায়। সে কি একথা আপনি আগে জানাননি? ঠিক আছে, এর একটা আমি বিহিত করবই। আপনি এখন আসুন। আনন্দ, তাই করো। আমরা সকলেই তোমার পথ মুখ চেয়ে বসে আছি। কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এমন একটা সম্মুখীন হতে হবে। আর তোমাকে বলার মতন কোনো ভাষাই আমার জানা নেই। তবু হতভাগিনী বোনটার মুখটার দিকে চেয়ে তোমার কাছে এই নিবেদন রাখতে চাই আনন্দ, তুমি আমায় ক্ষমা করো আনন্দ, তুমি আমায় ক্ষমা করো। না বর্দা, না, সময় সংসারের এই সেন শর্মা ফ্যামিলির উপরে দিয়ে তীব্র হলাহল আমি পান করব। ওই দরকার হলে ওই বিষাক্ত কালকে উঠে ছবল যদি আমায় খেতে হয় আমি খাবো, তবে অপরকে আমি ছবল মারতে দেব না। আসবে না, আসতে আমি দেব না। যে শয়তান একের পর এক আমার কারখানাগুলো ধ্বংস করেছে, আমার
17টা লাক্সারি বাস, 30টা লরি বোমা চার্জ করে উড়ে দিয়েছে। তাদের তাদের মুখ দেখো, আমি ঝাঁঝরা করে দেবো। তাকে পাচ্ছেন কোথায় যে গুলি করবেন? ও কে আনন্দ? আচ্ছা আনন্দ, তুমি জানো যে আমার সব কারখানাগুলো ধ্বংস হয়ে গেছে। সম্পদ বলতে আজ আমার কিছুই নেই। আজ আমি এক ঋণগ্রস্ত ভিখারি। তাতে এত দুঃখ পাওয়ার কি আছে? আজ থেকে 30 বছর আগে আপনি তো এমনি ভিখারি ছিলেন। আনন্দ, তাছাড়া পাপের পয়সা কে কোনোদিন হজম করতে পারে না। যেমন আসে কালের গহরে তেমনি চলে যায়। পাপ কিসের পাপ? নো, নেভার। আমি আমার যোগ্যতায় জিও থেকে হিরো হয়েছি। না, আপনি পাপ আর অন্যায়ের সিঁড়ি থেকে হিরো দিকে হিরো হয়েছে। তাই আপনার ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরছে, উল্টো দিকে ঘুরছে। সে চাকাকে আমি আমার পথে ঘোরাবো। তার জন্য প্রয়োজন হলে আবার আমি নিষ্ঠুর নির্মম হব। যে রূপ এতদিন ঢেকে রেখেছিলাম, সেই রূপে আবার আমি প্রকাশ হব। কিন্তু কিন্তু তার আগে আমি জানতে হবে কে কে সে শয়তান যে আমার মতো প্রভুত্ব ক্ষমতার অধিকারীর উপর শয়তানি করে সরকার। তার নাম পথিক মিত্র, সত্যেন মিত্রের ছেলে। যে 20 বছর আগে যে বিষ বিচ্ছেদ চালাটাকে আমি সবরে উপরে বলতে চেয়েছিলাম, সেই মহিরূপে পরিণত হয়ে তার এই বিষ কিরার চাল আমাকে লীন করে দিতে চাচ্ছে। No! তা আমি কিছুতে হতে দেব না। সে তো তার সুপারস্টার গ্যাং মিলে আমাদেরকে সব কিছু ধ্বংস করে ভিখারি করে দিয়েছে। তা তো শুধু তোমার জন্য বলি, তুমি তো আমার বেটা নও, একটা আস্ত পাঠা। আমি ধর্ষণে সেঞ্চুরি করে আজও এই সমাজের বুকে ধোয়া তুলসী পাতা বিখ্যাত সমাজ সেবক। আর তুমি তুমি আজ থেকে 20 বছর আগে একটা ধর্ষণ করে আকাশে কালো মেঘের সৃষ্টি করেছো। আজ এখন একটা ধর্ষণ করে আমার সুখের সাম্রাজ্যে সেই ব্যাগ থেকে ঝড় তুলে নিয়েছে। ঝড় থামাবার জন্য তোমার পুলিশ প্রশাসন মন্ত্রী আর আমরা আছি। না, পুলিশ প্রশাসন এখন আমার কথা মতো চলে না। ওই নতুন অফিসার শালা শুয়োরের বাচ্চা স্বাধীন দত্ত, আপনার একখানে গানা জগা গুন্ডার ছেলে, বর্তমানে সেই জগন্নাথ দত্ত রিক্সাওয়ালা। ঠিক কি বলছে গুরু? আমি এও শুনেছি ও শালা জগার নিজের ছেলে নয়, ও শালা মাস্টার মশাই সত্যেন মিত্রের ছেলে। ঠিক বলছিস তুই। জগা আমাদের সঙ্গে এত বড় বেইমানি করে এখনো এই শহরের বুকে বেঁচে আছে, তাহলে তোরা কি করছিস? আপনার অর্ডার পেলে আজ রাতে ওই শালাকে তা নয় গুরু, তবে আমার মনে হয় ওই শালা পুলিশ অফিসার জগার জামাই হবে। কিন্তু কিন্তু মেয়েটাই যদি না থাকে, Yes, তোরা এখানে শোন। আপনার শেষ লড়াই আমি জান লড়িয়ে দেবো, জান লড়িয়ে দেবো। তাহলে
তোমার হজম শক্তি কম। যা বললাম তাই করো। আমার 20 বছরে পুরো মেকআপ ক্লিয়ার করে দিল। কলিকা বেশ ভালো নয়। কলির কোরাল গাছ থেকে আমাকে বাঁচতেই হবে। মাস্টারের ছেলে জীবিত জানি না শালা বোকা যদি থাকে আমার 20 বছরে পিপাসা তো মেটাবই। ওদের কাউকে আমি ছেড়ে দেবো না। এই বন্দুকের গুলিতে সব কটা জানোয়ারের বুক আমি ছাঁচড়া করে দেবো। তার আগে তুমি আমার বুকটা ঝাঁঝরা করে দাও বাপি। এভাবে অন্যায় সহ্য করে তিলে তিলে মরছে, তোমার গুলিতে একবারে মরে যাওয়া আমার অনেক ভালো। সে কি মা, তুমি এ কথা বলছো কেন? আমার কারবারে যতই লোকসান হোক আমি কি তোমার কোনো অসুবিধা রাখিছি মা? কিন্তু তোমার বাপের ফল তো আমাদেরকে ভোগ করতে হচ্ছে বাপি। বাপ আমি করেছি বলা তো যায় না মনের অজান্তে। মনের অজান্তে নয় বাপি, সব জ্ঞানে তুমি এই পাপ করছো। তা না হলে আমার বিয়ে যৌতুক স্বরূপ ছেলে মা তোমার বুকে রক্ত চাইবেন কেন? বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। তা মা, কার সঙ্গে তোমার বিয়ের কথা বলছো? তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ বাপি, ভালোবাসি। সেই শহরে বিবেকানন্দ রোডে থাকে, তার নাম প্রতীক। প্রতীক মিত্র? মানে 20 বছর দুয়ে দুয়ে 4। কি হলো বাপি, কিছু বলছো কেন? না 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 না, এই তেমন কিছু না। ভাবছি হয়তো কখনো কোনো ভুল হলেও হতেও পারে, তাই আমি নিজে গিয়ে আমার ভুল স্বীকার করে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে আসবো। বাপি, তুমি আমার জন্য সত্যি ওদের কাছে যাবে? একটু না হয় ত্যাগ স্বীকার করবো মা, কারণ আমি তো মেয়ের বাবা। যতই অর্থ সম্পদ থাকুক না কেন, মেয়ের বাবাকে তো নিচু হতেই হয়। তুমি মানুষ নাও বাপি, তুমি মানুষ নাও। তুমি যে হলে দেবতা, একটু সেই আমি তোমাকে কিনা আমার লজ্জায় ঘৃণায় বুকটা শুকিয়ে গেছে। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও বাপি, ক্ষমা করে দিও। না মা, না না, মেয়েকে সুখী দেখা তো আমারও স্বপ্ন। তাই সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে আমি নিজে যাব তার মায়ের সঙ্গে কথা বলতে, যদি প্রয়োজন মনে করি। শালা শুয়োরের বাচ্চাকে আমি ওই মায়ের কোলে পাঠিয়ে কিন্তু বাপি, ওরা যদি অমত করে? তুমি তুমি তোমার বাপির ওপর ভরসা রাখতে পারো মা। পুলিশ প্রশাসন নয়, অর্থের অহংকার নয়, ভালোবাসা দিয়ে আমি ওদের মত করাবো। বাপি, করাতে আমাকে হবেই। বাপি, তুমি এগিয়ে এসো, খুব শীঘ্রই তোমার নিকেশ কর্মই। বাপির কথা শুনে বলেছি সত্যি সত্যি আমি যেন আমার প্রতীকের বউ হয়ে গেছি। কপালে চন্দনের ফোঁটা পরি, লাল বেনারসি পরি, মাথায় ঘোমটা তুলি আমি আমার প্রতীকের বুকে মাথা রেখে গেছি। স্বপ্নে তুমি, জীবনে তুমি আমার চির সাথী।
স্বপ্নে